হ্যালো বন্ধুরা, আজকে আমি এগেইনস্ট দ্য সান মুভিটির এক্সপ্লেন করব। মুভিটি তৈরি হয়েছে সত্য ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি হলো জীবন ও মরণের লড়াইকে কেন্দ্র করে। সময়টি ছিল 1942 সাল, যখন জাপান আমেরিকার পার্ল হারবার নামক শহরে আক্রমণ করে। এর ফলে আমেরিকাও যে কোনো মূল্যে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়ে যায়। তারা জাপানি জাহাজগুলিকে নষ্ট করার উদ্দেশ্যে ইউএস নেভির অনেকগুলো টর্পেডো বোম্বার এয়ারক্রাফটকে পাঠিয়ে দেয় সাউথ প্যাসিফিকের দিকে, কারণ তারা জানতো সাউথ প্যাসিফিকের উপর জাপানি অনেক ঘাঁটি আছে আর তারা চাইছিল সেগুলোকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে। এর মধ্যে একটি এয়ারক্রাফট ছিল যার মধ্যে 3জন লোক ছিল। তারা হলো পাইলট হ্যারাল্ড, বোম্বার্ডিয়ান টনি ও রেডিওম্যান জিন। এই ঘটনার পর যখন এরা ফিরে আসছিল তখন তারা আকাশের অনেক উপরে অবস্থান করায় ফিরে আসার সঠিক রাস্তা হারিয়ে ফেলে। ফলে তাদের এয়ারক্রাফটটি রেডিয়াসের বাইরে চলে যায়। রেডিওম্যান জিন রেডিওর মাধ্যমে যোগাযোগ করে রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়, কারণ রেডিওর সিগন্যাল দুর্বল হয়ে পড়ায় রেডিওতে কোনো কিছুই ঠিকভাবে শুনতে পাচ্ছিল না। আর এদিকে পাইলট হ্যারল্ড লক্ষ্য করে ট্রাঙ্কের ফিউল ধীরে ধীরে কমে আসছে, তাই জিনকে আবারও চেষ্টা করতে বলে। জিন আবারও চেষ্টা করতেই রেডিওতে জাপানি শব্দ শুনতে পেয়ে রেডিওর তারটি সঙ্গে সঙ্গে খুলে ফেলে। এমন অবস্থায় পাইলট হ্যারাল্ডের কাছে এই বিশাল সমুদ্রে ল্যান্ড করানো ছাড়া আর কোনো উপায়ই ছিল না। সে তাদের বলে, তোমরা তোমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাও, এবং এয়ারক্রাফটটিকে সমুদ্রের জলেই ল্যান্ড করায়। ল্যান্ড করানোর পর হ্যারাল্ড তার বেল্টটি খুলে এয়ারক্রাফটটি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাকি দুজন তাদের বেল্টটি খুলতে পারছিল না। ফলে তারা এয়ারক্রাফটটির সঙ্গেই জলে ডুবে যাচ্ছিল। যখন এরা ক্রাফটটির সঙ্গে পুরোপুরি ডুবে যাবে তার ঠিক পূর্বে তাদের বেল্টটি খুলে যায় এবং তারা জলের উপর চলে আসে। তাদের কাছে ছোট একটি এয়ারবোট ছিল যেটিতে তারা অবস্থান করে, কিন্তু তাদের কাছে বড় সমস্যা ছিল যে তাদের কাছে কোনো খাবার বা পানীয় জল ছিল না। যদিও তাদের এয়ারক্রাফটটিতে সবই ছিল, কিন্তু সেটি ডুবে যাওয়ায় এখন তাদের কাছে কিছুই নেই। আর তারা এই বিশাল সমুদ্রের কোনো কূল কিনারা দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে ইউএস নেভি তাদের এখান থেকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই পরের দিন ঠিক এমনটাই ঘটে। ইউএস নেভি তাদের খুঁজতে আসে। এটি দেখে হ্যারাল্ড বলে, আমাদের প্যারাশুটটি খুলে দাও যাতে আমরা ইউএস নেভির নজরে আসতে পারি। কেননা তাদের এয়ারবোটটি ছিল অনেক ছোট, তাই সেটি ইউএস নেভির নজরে আসা অসম্ভব ছিল। জিন বলে, আমাদের কাছে কোনো প্যারাশুটই নেই। তখন তারা কোনো পথ খুঁজে না পেয়ে লাইফ জ্যাকেটগুলিকে খুলে বাতাসে নাড়াতে থাকে ও জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এয়ারক্রাফটটি দূরে অবস্থান করায় তাদের দেখতে না পেয়ে ফিরে যায়। টনি বলে, তারা আমাদেরকে এখানে আবারও খুঁজতে আসবে। হ্যারাল্ড বলে, তারা একই জায়গায় কখনো বারবার খুঁজতে আসবে না, এখন এই জায়গায় তারা আটকা পড়ে গেছে। তাদের বোটটি খুবই ছোট হওয়ার কারণে তাদের 3জনের সেখানে খুবই অসুবিধা হচ্ছিল। তাই হ্যারাল্ড বলে, তোমরা তোমাদের জুতাগুলি খুলে জলে ফেলে দাও, কিন্তু সে নিজের জুতা দুটি ফেলে না। আর সে জানায়, আমরা যদি কখনো আইল্যান্ডের সন্ধান পাই তবে এই জুতা পরে একজনকে সাহায্যের জন্য হেঁটে যেতে হবে। আসলে হ্যারাল্ড সিনিয়র হওয়ার কারণে সে অনেক অভিজ্ঞ ছিল। সেদিন রাতের বেলা হ্যারাল্ড তার বাকি 2জন সাথীকে জিজ্ঞেস করে, তোমরা কি কেউ জল খাবে? এটি বলে সে নিজের জুতার মধ্যে ইউরিন করে আর সে সেটিকে খেয়ে নেয়, কারণ সে জানতো এই বিশাল সমুদ্রে তারা কোথাও পানীয় জল পাবে না। পরের দিন হ্যারাল্ড তাদের জানায়, আমরা এখন হাওয়াইয়ের দিকে যাচ্ছি, যেটা এখান থেকে 1900 মাইল দূরে, আর আমাদের পেছনে সাউথ আমেরিকা, যেটা এখান থেকে 6000 মাইল দূরে। হ্যারাল্ড একজন পাইলট হওয়ার কারণে সকল জায়গা এবং দিক সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। সে আরও বলে, আমরা যদি এই গতিতে যেতে থাকি তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে পৌঁছে যাব। কিন্তু টনি এটি শুনে খুশি হয় না। সে বলে, তার আগে আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় মারা যাব। জিন তখন বলে, সমুদ্রে অনেক মাছ আছে, যদি আমরা মাছ ধরি তাহলে মাছ খেয়ে বেঁচে থাকতে পারবো। তখন তারা তাদের জিনিসপত্রগুলি চেক করে এবং পিস্তলে ম্যাগজিন পায়। সেটি থেকে স্প্রিং বের করে হুঁকের আকার দেয় এবং সেটিকে জলে ফেলে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের হুঁকের মধ্যে কিছু একটা আটকে যায়, ফলে সুতাটি তারা টানতে থাকে, কিন্তু সেটি ছিঁড়ে যায়। জিন বলে, জলের মধ্যে আমাদের থেকেও ক্ষুধার্ত কেউ রয়েছে।
যেহেতু সেখানে ওরকম গরম ছিল, তাই জিন গরম সহ্য না করতে পেরে জলে ঝাঁপ দেয় আর বলে, আমি এত গরম সহ্য করতে পারছি না। এটি দেখে যখন টনিও ঝাঁপ দিতে যাবে, তখন হ্যারাল্ড তাকে বাধা দিয়ে বলে, আমার জানা মতে এই জলে অনেক শার্ক আছে। কথাটি শুনে জিনও খুব দ্রুত বোটে ফিরে আসে। এখন চাইলেও তারা জলে নামতে পারবে না। এইভাবে তাদের 5 দিন কেটে যায়, আর এই 5 দিনে তারা কোনো খাবার বা পানীয় না পেয়ে দুর্বল হয়ে পড়ে। টনি পরিস্থিতি আর সহ্য না করতে পেরে সমুদ্রের জলই পান করতে যায়, কিন্তু হ্যারাল্ড তাকে বাধা দিয়ে বলে, সমুদ্রের জল তোমার শরীরকে আরো ডিহাইড্রেট করে দেবে। হ্যারাল্ডের হঠাৎই মনে পড়ে তার পকেটে একটি পেন্সিল আছে। সে খুব খুশি হয় এবং পেন্সিলটি দিয়ে চার্ট বানাতে শুরু করে, যার মাধ্যমে তারা তাদের গতিপথ সম্পর্কে জানতে পারবে। এরপর একটি চার্ট বানিয়ে বলে, আমাদের হাওয়ার বিপরীত দিকে যেতে হবে। তখন তারা লাইফ জ্যাকেট দিয়ে একটি নোঙর বানায় এবং পানিতে ফেলে দেয়, যেটির সাহায্যে তাদের বোটটি স্থির থাকতে পারবে এবং সরিয়ে নিলে তারা যেদিকে যেতে চায় সেদিকে যেতে পারবে। 3 জন মিলে গডের কাছে প্রে করতে শুরু করে দেয়। জিন বলে, দয়া করে ভগবান আমাদের সাহায্য করুন। হ্যারাল্ড বলে, এই সমুদ্রে অনেক শিপ আছে, তুমি ওই শিপের রক্ষা করো, আর তাদের মধ্যে আমাদের বোটটিও একটি। টনি বলে, আমার বন্ধুরা এতক্ষণ যা বলেছে সব ঠিকই বলেছে, কিন্তু বর্তমানে আমাদের যেটি বেশি দরকার সেটি হলো বৃষ্টি। দয়া করে বৃষ্টি বর্ষণ করুন। কিন্তু কোনো বৃষ্টি হয় না। এটি দেখে টনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। জিন টনিকে বলে, ভগবানকে একটু সময় তো দাও। হঠাৎ সেদিন রাতে বৃষ্টি শুরু হয়। তারা বৃষ্টির জল খায় এবং অনেক স্বস্তি অনুভব করে। এইভাবে সমুদ্রে তাদের 7 দিন কেটে যায়। এরপর দেখানো হয় জিন বিগত 7 দিন ধরে একটাও মাছ ধরতে পারেনি, কিন্তু সে চেষ্টা চালিয়েই যাচ্ছে। এটি দেখে হ্যারাল্ড বলে, আমি আমার পুরো লাইফে তোমার মতো ধৈর্যবান ফিশারম্যান একটাও দেখিনি। তখন জিন বলে, আমি যেখান থেকে এসেছি সেখানে একটি প্রবাদ আছে, ইউ ডোন্ট ক্যাচ ইউ ডোন্ট ইট। কিন্তু এতদিনে জিনও অধৈর্য হয়ে পড়ে। ফলে সে তার পকেট থেকে ছুরি বার করে মাছ মারতে যায়। এটি দেখে হ্যারাল্ড তাকে বাধা দেয় আর বলে, তোমাকে কতবার বলেছি ছুরিটি পকেটে রাখতে। এটি একটি ধারালো জিনিস যেটি আমাদের বোটটিকে ফুটো করে দিতে পারে। কিন্তু সে অধৈর্য হয়ে পড়ায় তার কোনো কথাই শোনে না আর মাছ মারতে থাকে। একসময় সে বুঝতে পারে ছুরিটি সে ভুল করে বোটে মেরে ফেলেছে। হ্যারাল্ড বোট থেকে ছুরিটি বের করতে বারণ করে, কারণ ছুরিটি বের করলেই ফুটো দিয়ে জল ঢুকে তাদের বোটটিকে ডুবিয়ে দিতে পারে। তখন জিন ফিল করে ছুরিটি সে একটি শার্কের বাচ্চার গায়ে মেরেছে। তারা শার্কের বাচ্চাটিকে বোর্ডের ওপর তোলে এবং শার্কটির পেট থেকে অনেক ছোট ছোট মাছ বেরিয়ে আসে আর সেগুলো তারা খেয়ে ফেলে। আজকে পুরো 1 সপ্তাহ পর তারা পেট পুরে খেতে পেয়েছে, ফলে তারা পুনরায় শরীরে এনার্জি পেয়েছে। তারা হঠাৎই লক্ষ্য করে অনেকগুলো বড় বড় শার্ক তাদের বোটের চারপাশে ঘোরাঘুরি করছে। আসলে মাছের রক্তের গন্ধে শার্কগুলি সেখানে এসেছিল, কিন্তু শার্কগুলো তাদের কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায় এবং তারা ভাগ্যে জোরে বেঁচে যায়। তারপর হ্যারাল্ড বলে, আমি ঘরে ফিরে যাব। আমি জানি আমার ওয়াইফ নিশ্চয়ই আমার উপর অনেক রাগ করে থাকবে। সে বাকি দুজনকেও তাদের ম্যারিড লাইফ সম্পর্কে জানতে চায়। তখন টনি বলে, আমি আনম্যারিড, কিন্তু আমার একটি গার্লফ্রেন্ড আছে। এবং জিন বলে, আমি সিঙ্গেল। এটি শুনে টনি বলে, যদি আমরা ফিরে যেতে পারি তুমি না হয় আমার বোনকে ইলেক্ট করে নিও, সে অনেক সুন্দরী। হঠাৎ একদিন জিনের মনে হয় তার সামনে একটি আইল্যান্ড। সেটি সে টনিকে দেখালে টনি সেখানে কিছুই দেখতে পায় না, কারণ সেটি জিনের হ্যালুসিনেশন ছিল আর কিছুই নয়। এরপর দেখানো হয় একদিন সকালে জিন তাদের বোটে একটি পাখি বসে থাকতে দেখে আর সেটিকে সে বন্দুক নিয়ে শুট করে। পাখিটি যখন জলে গিয়ে পড়ে, হ্যারাল্ড তখন পাখিটি তুলতে যাওয়ার জন্য জলে ঝাঁপ দিয়ে দেয়। ততক্ষণে একটি শার্ক তার পিছু নেয়। হ্যারাল্ড শার্কের পেটে যেতে যেতে ভাগ্যে জোরে বেঁচে যায় এবং পাখিটি নিয়ে বোটে ফিরে আসে। আর তারা সেই 15 দিনের মাথায় পাখির মাংস খেয়ে পেট ভরে। কিন্তু যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে তাদের দিনগুলো কাটছিল, সেই পরিস্থিতির খারাপ প্রভাব তাদের উপর গভীরভাবে পড়তে থাকে। ফলে তারা ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। এইভাবে সমুদ্রে তাদের 20 দিন কেটে যায়। পরের দিন হ্যারাল্ড ঘুম থেকে উঠে দেখে ডিউটিতে কেউই নেই। আসলে তাদের মধ্যে যে জেগে থাকতো তার কাজ ছিল হাওয়ার গতি দেখে দিশা ঠিক করা। হ্যারাল্ড রেগে গিয়ে বলে, তোমাদের একটি কাজ দিয়েছি, সেটিও তোমরা ঠিকভাবে করতে পারলে না। জিন তখন বলে ওঠে, এখানে দেখার মতো কিছুই নেই। তাছাড়া এতদিনে তো আমাদের সেই আইল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা,
কোথায় সেই আইল্যান্ড। সে হ্যারাল্ডকে বলে, তোমার জন্যই আমরা আজ এই বিপদে পড়েছি। তুমি যদি ঠিকভাবে এয়ারক্রাফটটি চালাতে তাহলে রেডিয়াসের বাইরে আসতো না। এই কথাগুলো শুনে হ্যারাল্ডের চোখে জল চলে আসে। হ্যারাল্ড দুজনের কাছে ক্ষমাও চায়। আসলে সেই দিন বিমান চালাতে চালাতে তার কয়েক সেকেন্ডের জন্য ঘুম চলে আসে, আর যখন সে চোখ খোলে ততক্ষণে তারা আউট অফ রেঞ্জ হয়ে গেছিল। কিন্তু এখনই তিনজনের কাছে কিছুই করার নেই। তাই জিন লাইফ জ্যাকেটে বানানো চারটি হ্যারাল্ডের হাতে দেয় আর বলে, তুমি এখন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। হ্যারাল্ডের মাথায় একটি আইডিয়া আসে। জিনের ছুরি দিয়ে তার জুতা দুটি কেটে দুটি বৌঠা বানায়, যেটির সাহায্যে তারা যেদিকে যেতে চায় সেদিকে যেতে পারবে। এরপর টনি বলে, প্রথমে যে আইল্যান্ড দেখতে পাবে সে বাকি দুজনকে তার পছন্দ মতো রেস্টুরেন্টে খাবার খাওয়াবে। এইভাবে অতি কষ্টে তাদের 30 দিন কেটে যায়। আর এখন তারা খুবই দুর্বল হয়ে পড়েছে। তারা ঠিকভাবে উঠে বসতেও পারছে না এবং কথা বলার শক্তিটুকুও হারিয়েছে। সেদিন রাতে হঠাৎই বৃষ্টি শুরু হয়, ফলে তারা আরও একবার জলপান করার সুযোগ পেয়ে যায়। কিন্তু তাদের দিকে ধেয়ে আসা বিশাল তুফানের মধ্যে তারা আটকা পড়ে যায় এবং টনি হারিয়ে যায়। সে সাঁতার জানতো না, কিন্তু তখনই তারা দেখতে পায় টনি ক্রাফটের উল্টো দিকে রয়েছে। এরপর এরা তিনজন মিলে অতি কষ্টে বোটটিকে সোজা করে এবং একে একে ক্রাফটের উপর চলে আসে। ভাগ্যে জোরে অনেক কষ্টে তারা আবারও এই ভয়ানক তুফানের হাত থেকে বেঁচে যায়। পরের দিন দেখানো হয় তারা খুবই বেহাল অবস্থায় রয়েছে। তাদের কাছে যে সামান্য কয়েকটি জিনিস ছিল সেগুলোও তুফানের মধ্যে হারিয়ে গেছে, ফলে তাদের শেষ আশাটুকু হারিয়ে ফেলেছে। আর এখন এরা বোটটির উপর মরন্ত লাশের মতো পড়ে আছে। এরা এদের পরিবারের কথা মনে করতে থাকে। হ্যারাল্ড মনে করতে থাকে তার স্ত্রীর কথা। জিন দেখে টনির বোন তার সঙ্গে ডেট করার জন্য সমুদ্রের জলের উপর বসে আছে। আসলে তার হ্যালুসিনেশন হচ্ছিল। জিন টনিকে বলে, হয়তো আমি তোমার বোনকে ভালোবেসে ফেলেছি। তখন টনি বলে, আসলেই তোমরা একটি ভালো দম্পতি হতে পারতে। এই কথা বলে সে অনেক দুঃখিত হয়ে যায়। টনি অনেক কষ্টে উঠে বসে আর বলে, 30 দিন কাটিয়ে এসেছি, এখন আমরা এইভাবে হার মেনে নিতে পারি না। কথাটি বলে সে তার হাতের সাহায্যে বোটটিকে চালাতে শুরু করে। যদিও এরা একে অপরকে মোটিভেট করছিল, কিন্তু এখানে মোটিভেশন কোনো কাজেরই ছিল না, কারণ তাদের শরীরে একদমই শক্তি ছিল না। আর এই 34 দিন পর তাদের এতটাই বেহাল অবস্থা হয়েছে, বলতে গেলে তারা মারা যাচ্ছিল। হ্যারাল্ড বুঝে গিয়েছিল তারা আর বাঁচবে না, তাই সমুদ্রের জল পান করতে থাকে। এমন সময় জিন হঠাৎই বলে ওঠে, আমি সামনে সবুজ। আর তারা দেখে সামনে সত্যিই একটি আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। এটি দেখে তাদের খুশির অন্ত থাকে না। বাঁচার আশায় তাদের সকলের মধ্যে আবারও এনার্জি চলে আসে। তারা তাদের বোটটিকে হাতের সাহায্যে চালিয়ে আইল্যান্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণ পর আমরা দেখি তারা তিনজন সমুদ্রের কিনারায় পড়ে রয়েছে। আর পুরো 34 দিন পর তারা মাটির সংস্পর্শে এসে খুবই শান্তি অনুভব করছিল। এই বিচের মাঝামাঝি তারা একটা কুঁড়ে ঘর দেখতে পায় এবং সেটির দিকে এগোতে থাকে। এরা মুশকিল সফরটি শেষ করে 1942 সালের 20 ফেব্রুয়ারি ফোকা ফোকা নামক বিচে আসতে সক্ষম হয়। তারা মুশকিল অবস্থাতেও হোপ ছেড়ে দেয়নি বলে প্রাণে বেঁচে ফিরতে পেরেছিল। হোপ হলো এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও বেঁচে থাকতে শেখায়, পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে শেখায়। এই ঘটনা থেকে উদ্ধার হয়ে ফিরে আসার পর ইউএস নেভি হেরাল্ডকে পুরস্কৃত করেন, কারণ সেই মুশকিল অবস্থাতেও ঠিকভাবে ক্যাপ্টেনের মতো দুজন সাথীকে গাইড করেছিল। কিন্তু এই ঘটনার পর উনি কখনোই এয়ারক্রাফট চালাননি। টনি যখন একেবারে সুস্থ হয়ে যায় তখন তিনি কোরিয়ান নেভিতে জয়েন করেন। টনি এবং জিন তাদের জীবন মিলিটারিতেই কাটায় এবং 1986 সালে টনি পরলোক গমন করে। আর অস্থিটি ইউএস নেভি সম্মানার্থে সমুদ্রের মাঝে বিসর্জন দেয়। আর এদিকে দেখি 1945 সালে জিন টনির বোন ফ্রান্সিসকে বিয়ে করে। মুভিটির শেষে তাদের তিনজনের আসল ছবি দেখানো হয়, যেটি দেখে বোঝা যায় তারা কতটা কঠিন অবস্থায় সংগ্রাম করে বেঁচে ফিরেছিল।